আহ, ইনসান ভাই, কাজী ইনসানুল হক ভাই কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে এটা কোনো সাক্ষাৎকার নয়, আচ্ছা। আপনার সাথে জীবনের গল্প। আপনি আমাদের সেই বিচিত্রার থেকে শুরু করে আমরা যেভাবে জীবনের সাথে গল্প মানে সংশ্লিষ্ট, সেই সাপ্তাহিক বিচিত্রা, তারপর সাপ্তাহিক 2000 রেডিওতে রেডিওতে, তো সবকিছু মিলিয়ে আমাদের সেই বন্ধুত্ব কয়েক যুগের অনেক সম্পর্ক। যুগের আর প্রবাসী হিসাবে আপনিও 3 যুগের বেশি, আমিও 3 যুগের। তা আপনি জাপান প্রবাসী আর আমি নিউ ইয়র্ক প্রবাসী। প্রবাসী। তো আপনাকে মানে একটু গল্প করার হ্যাঁ, জন্য সেটাই, একটু thank you. বিরক্ত করছি দাদা। তো কেমন আছেন নিউ ইয়র্কে এসে? মানে আপনি তো মানে হ্যাঁ, মাঝে মাঝে আসেন, কেমন লাগছে এবারে এসে? আমি এবার আসছি, এই তো 3 দিন হলো আসছি আর কি। ওয়েলকাম ব্যাক বলবো। ওয়েলকাম ব্যাক। ওই আসতে হয়, কারণ এই অভিবাসন প্রক্রিয়া এটা একটা নিয়ম। মানে আমি আর জাপানেরও একটু অভিবাসী ব্যাপারটা আমার আছে, জি। মানে যার ফলে যে 6 মাস করে আসতে হয় বা এরকম একটা ব্যাপার আছে। তো আমি তো জাপানে দীর্ঘদিন। আপনার আকবর হায়দার কিরণকে আমি চিনি, কিন্তু একদম আমার অনেক আগে, 3 যুগের আগের থেকে চিনি আর কি। একসময় আপনি রেডিও লিসেনার্স ক্লাবের সাথে সংশ্লিষ্ট ছিলেন। ওই সময় পত্রপত্রিকা আমাদের তো শুরু হয়েছিল বিচিত্রায় লেখালেখি দিয়ে। বিচিত্রায় ব্যক্তিগত বিজ্ঞাপন ছিল। এদের অনেক নাম টাম খুব মুখস্থ। হাসান মীর এখনো আমি চিনি, হাসান বাঙালি লিখতেন উনি। হ্যাঁ। আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ। তসলিমা নাসরিন পর্যন্ত তসলিমা 10 নাসরিন, 10 টাকা দিয়ে 10 দিত টাকা। ব্যক্তিগত বিজ্ঞাপন। তারপরেই পরিচয়। তো তখন থেকে চিনি, এবং আপনার সাথে আমার সামনাসামনি দেখা বোধহয় বছর 10-12 আগে ফোবানা, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটনে হয়েছিল। ওখানে আমিও একটু আমন্ত্রিত ছিলাম, আসছিলাম। ওই সময় 2-1 দিন আপনার সঙ্গে আমার খুব ভালো, আপনি নিহার ভাই ছিলেন, নিহার সিদ্দিকী ছিলেন, আমরা ভোয়ার সবার সাথেই একদম। হ্যাঁ, রোকেয়া হায়দারাবা, ছিলেন, দিলারা হাসেম, হাশেম, ইকবাল বাহার চৌধুরী, সবাই। চৌধুরী। আবার আপনি আমার পরিচয় করে দিয়েছিলেন আমার ওই যে খুব বড় লোক একজন মানুষ বাংলাদেশে একটা বিল্ডিং করতে চায়। আচ্ছা, যিনি হ্যাঁ ওনার সাথে আবার আপনার KC, পরিচয়। হ্যাঁ, হ্যাঁ, উনি চৌধুরী। খুব চমৎকার মানুষ। হ্যাঁ, ওনার ভদ্রলোক। সাথেও আমরা পরিচয় দিই, আমরা 2-3 দিন বেশ উপভোগ করেছি আর কি ওই Right. সময়। তো গতবারও আমি 5-6 মাস আগে আসছিলাম, তখন আপনার সাথে আমরা দেখা হয়েছিল, আমরা একটু আড্ডাও দিয়েছিলাম একদিন। এবারও আসার পরের দিনই আপনি আমাকে ডাকলেন ইয়েতে আসেন, ইত্যাদিতে আসেন। তো ওইখানে রেখায়নের রোববার সন্ধ্যা, এটা ঐতিহাসিক ছিল। মানে সেখানে আমাদের রেজা সেলিম, তারপর রেবেকা, সস্ত্রীক ছিলেন ভাবি, রাগিব হাসান, যে রেখায়ন বিখ্যাত শিল্পী, ওনার ওয়াইফ, আমি পরে নিহাসির পরে নিয়ে আর আসলো, এসে আমাদেরকে ইয়ে করলো। মানে ম্যারাথন আড্ডা। একেবারে দুপুর থেকে বিকাল রাত সন্ধ্যা পর্যন্ত, অনেকক্ষণ রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আড্ডা দিলাম। আজকে আবার আপনি আমাকে বললেন যে একটু আসেন, আমরা একটু ঘরোয়া কথাবার্তা বলি, এই জাস্ট এটা হচ্ছে জীবনের গল্প বলি আর কি। আমি গল্প বলি। আসলে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি আমাদের পরম শ্রদ্ধেয় শাহাদাত চৌধুরী ভাইকে স্মরণ করছি। আবার আমাদের যে এই গোলাম মুর্তজা, মানে এত আপন একটা মানুষ, সে মানে কিছুদিন পরে দেখি জাপানে আপনার এখানে বেড়াচ্ছেন। হ্যাঁ, আমাদের ওখানে আসছিল, ওয়াইফ বাচ্চা সহ আসছিল, আমরা খুব উপভোগ করেছি ওখানে নিয়ে আর কি। আমার যখন মানে শাহাদাত ভাই যখন বেঁচে ছিলেন, আমার বাসায় তখন অন্য বাসা ছিল, সেখানে থাকতেন। মুর্তজাও সেখানে ছিলেন। এখন আমাদের গোলাম মুর্তজাকে আজকে অভিনন্দন জানাচ্ছি, তিনি এখন ওয়াশিংটনে আসবেন। আমি আজকে আপনার এখানে আসার সময় আমার একজন বন্ধু ঢাকা থেকে জানালো যে গোলাম মুর্তজা তো প্রেস সেক্রেটারি ওয়াশিংটনের জন্য আর কি। আমি সেদিন কথা হয়েছিল গোলাম মুর্তজা ভাইয়ের সাথে। আসলে বয়স দিয়ে কিন্তু শ্রদ্ধা অন্য হয় না, আমাদের অনেক ছোট, কিন্তু আমি তাকে আপনি করে বলি। তাকে বলেছি যে আপনি আর ভালো ডিজার্ভ করেন অন্য কিছু, তারপরেও আপনি ওয়াশিংটনে আসলে ভালো লাগবে, একসাথে আমাদের অনেক সময় কাটবে আর কি। এবং কাকতালীয় ব্যাপার, আমি আপনার এখানেই আসছি, হঠাৎ দেখি জসিম মল্লিক একটা মেসেজ দিল, ইনসান ভাই কেমন আছেন। সেই বিচিত্রার আমাদের সেই সময়কার সাপ্তাহিক 2000-এ সাথে আমরা সংশ্লিষ্ট ছিলাম। তো বললো যে আপনি, ও তো জানেও না বোধহয় আমি কোথায় আছি। আমি বললাম যে আমি কিরণ ভাইয়ের বাসার দিকে যাচ্ছি। আশ্চর্য হয়ে গেল, বললো যে what a coincidence। উনি জসিম ভাই, উনি যখনই বইমেলায় আসেন, নিউ ইয়র্ক বইমেলায়, প্রত্যেকবার আমার বাসায় থাকতেই হবে, ওনার এটা শখ আর কি, আমার এটা এক ধরনের পেশন আর কি, জসিম মল্লিক ভাই। তো আর এখানে আসলে আপনার সাথে গল্প করতে গিয়ে আমার অনেক কিছু, জাপানে যে আপনি কত কিছু করেছেন, এই যে মানে আপনি বিচিত্রার 2000, প্রথম আলো, চ্যানেল আই, সবকিছু সেখানে আপনার ওখানে আবার ওই যে ওই জাপানের পররাষ্ট্র বিভাগে ফরেন প্রেস ক্লাব একটা আছে, ওইটা আবার আমরা সাংবাদিক আর কি, নিবন্ধিত সাংবাদিক, যার ফলে গভর্নমেন্টের সব কাজগুলো আমরা করতে পারি আর কি, অনেক ফ্যাসিলিটিস নিয়ে, অনেক সুযোগ সুবিধা নিয়ে আর কি। যেমন 11তে যে বড়
সাইক্লোন বা ইয়েটা হলো, বড় ম্যাসাকারটা হলো, তখন আমরা ওই অঞ্চলেও কিন্তু আমরা ভিজিট করেছি একদম জাপানের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে। এই সুযোগগুলো আমার ওই জাপানের কারণে হয়েছিল। এবং আরেকটা আমার মানে ভালো বিষয় আছে যে আমি যদি জাপানে না থাকতাম এই সুযোগটা পেতাম না। সেটা হচ্ছে আমি ডক্টর হেনরি কিসিঞ্জার একটা সাক্ষাৎকার নিতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গল্পটা তো পরে আপনি যখন বলবেন না, তখন বলবো। একটুখানি আমরা ভুলে যেতে পারি, বলেন একটু। হ্যাঁ, সেই বাংলাদেশ প্রসঙ্গ হ্যাঁ, নিয়ে হেনরি কিসিঞ্জারের সাথে আপনার 2009 সালে উনি টোকিওর একটা বিশ্ববিদ্যালয়ে অনারারি ডক্টরেট নিতে আসছিলেন। কয়েক ঘন্টার একটা ভিজিট, 4-5 ঘন্টার ভিজিট আর কি। আচ্ছা। তো উনি এখান থেকে ইয়েতে যাবেন, ব্যক্তিগত চার্টার প্লেনে আসছিলেন এবং উনি চায়নায় চলে যাবেন। তো ওনার ওই সম্বর্ধনা, ওই অনারারি ডক্টরেট দেওয়ার অনুষ্ঠানে আমরা 4-5 জন বিদেশি সাংবাদিক আমন্ত্রিত ছিলাম। তার মধ্যে লাকিলি আমারটা কেন যেন ছিল। তো আমাকে আজকে বলতে দ্বিধা নাই, মানে সাংবাদিকতার কোনো নর্ম আমি মানিনি। আমি হঠাৎ ওনাকে ডাইরেক্ট প্রশ্ন করলাম যে বাংলাদেশের লোক তো আপনাকে প্রচন্ড ঘৃণা করে, আপনি আমাদেরকে বটমলেস বাস্কেট বলেছিলেন। তো এরকম, এটা তো ম্যানার্সও না, কিন্তু আমার প্রশ্নটার মধ্যে একটা যেন মানে কেন রাগ ছিল, অভিমান ছিল। এবং উনি কোনো কাউকে সন্ধির সাক্ষাৎকার দেয়নি বাংলাদেশ প্রসঙ্গে। এবং আমার জানা মতে বোধহয় আমি প্রথম ওনার সাথে কথা বলতে পেরেছিলাম। উনি বেশ চমকে উঠলেন, উঠে উনি আমাকেই প্রায় 10 মিনিট উনি সময় দিয়েছিলেন। যে অনেক আমার বলছে যে তোমার দেশকে বলো, মানে উনিও তো নেতিবাচক অনেক কথাই বলেছেন, কিন্তু আমি, এবং তারপরে দেখা গেল খাওয়ার টেবিলে উনি আমাকে ডাকলেন, হেই বাংলাদেশ, হয়ে আমি কাছে গেছি আর কি। তখন কিন্তু এই জাস্ট আমাদের নোবেল লরিয়েট আমাদের ডক্টর ইউনুস কেবল পেয়েছেন। হ্যাঁ, তখন উনি বললেন যে দেখো, এই জাপানে আমি কত বছর, 30 বছর পরে এলাম, তো তোমাদের 71-এর পরে কিছু মানে সরকারের কিছু ব্যাপার ছিল যার কারণে আমরা তোমাদের পাশে ছিলাম না। এটা তার একটা যুক্তি আর কি। তো তোমাদের গভর্নমেন্টকে বলো, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, তোমরা আমাকে যেভাবে চিহ্নিত করো আমি সেরকম নই, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে। কিসিঞ্জার। এবং আমার এখনো আছে জাপানের ফুজি টিভি, এটা টোটালটাই কভার করছে। এবং আরো তো ফরেন জার্নালিস্ট ছিল, তারা কোনো সময় পায়নি। বিশেষ করে জাপানি, চাইনিজ সাংবাদিক তো আমার উপর ভীষণ রাগ যে আপনি তো বাংলাদেশ সময় খেয়ে ফেললেন না, এত সময় নিয়ে নিলেন। পরে অবশ্য বাংলাদেশের অনেক পত্রিকা এটা হেডলাইন করছিল, আমার যতদূর মনে আছে। প্রথম আলো করেছে, তারপরে শফিক রেহমান ভাই তো একদম ফার্স্ট পেজে এটাকে লিড নিউজ, যাই দিন, তখন দৈনিক, এখনো তো আছে। তো এটা আমার জাপানে না থাকলে এবং সাংবাদিকতার এই অভিজ্ঞতা না হলেও এটা হতো না আর কি। এটা আমার জন্য। আচ্ছা, আপনার সাংবাদিকতার কথা যদি জিজ্ঞেস করি, যে আপনি যে এই যে শাহবাগ রেডিও সেখানে শুরু করলেন, সেই শাহবাগে আমিও করেছিলাম তার আগে। আপনার একটু রেডিওতে শুরুটা বা কি, তখন কি প্রোগ্রাম করতেন? আমি ওই রেডিওতে 77 প্রথম জাপান আসি। কুড়িগ্রাম কলেজের ছাত্র ছিলাম, গ্রাজুয়েশন করলাম, মাস্টার্স পড়তে হবে, এসে ঢাকায় ভর্তি হলাম। তখন চলার জন্য মা দিত 300-400 টাকা দিয়ে, চলে না। তো তখন হঠাৎ একদিন রেডিওতে ইন্টারভিউ দিলাম, তো দেখি নাট্যশিল্পী নেবে বা শিল্পী নেবে, ওখানে হয়ে গেল। তখন দেখতাম 50 টাকার চেক দিত, এবং একটা সি গ্রেডের আর্টিস্ট 4টা কাজ করতে পারতো মাসে, তার মানে 200 টাকা। তো করলাম কি, ওই প্রোগ্রাম করি, আজকে এই প্রোগ্রাম, কালকে একটা প্রোগ্রাম, এই ট্রান্সক্রিপশনে করেছি। তারপরে আরো খেতে খামারে বোধহয় একটা অনুষ্ঠান হতো, এগুলোতে করেছি। হ্যাঁ, কৃষিকাজ, ওইটার মধ্যে করেছি। যেখানেই পাইছি ওই মাসে 4টা করে প্রোগ্রাম নেওয়ার জন্য। নাটকে আস্তে আস্তে এমন হয়ে গেল যে আমি রেডিওর একটু নাটক লেখালেখিও করি। আমি ওখানে ওই নাটক লেখক হিসেবেও আমি স্বীকৃতি পেলাম, স্ক্রিপ্ট রাইটার হিসাবে। আমার বেশ কয়েকটা নাটক খুব জনপ্রিয় ছিল, অথবা অরিন্দম, এই ধরনের কয়েকটা নাটক। আর রেডিওতে আমি আস্তে আস্তে শিল্পী হিসাবে গ্রেড বাড়তে বাড়তে এ পর্যন্ত এসেছিলাম, এটুকু আমার মনে আছে। তারপরে তো বিদেশ ভ্রমণ। জাপানে কবে? 92-তে এলাম। আচ্ছা, সেটা কি আপনি কি ছাত্র হিসাবে গেলেন? ছাত্র হিসাবে এসে আমি ভর্তি হলাম, পড়াশোনা করলাম। তো ভাগ্যান্বেষণে আসা আমার জাপানে আর কি। বাংলাদেশে ভালো একটা ব্যবসা করতাম, ব্যবসা অতটা ভালো হয়নি। তো কোথাও যখন যেতে হবে, জাপানে এর আগেও ভিজিট করে গেছি আমি, তো তখন আমি জাপানে আসলাম এবং এসে ল্যাঙ্গুয়েজ পড়ে টোরে বা আস্তে আস্তে এমন একটা চাকরিতে ঢুকলাম, আমি আজকে 30 বছর ওখানেই কাজ করি। এবং ওখানেই আমি থাকার কারণেই আমার কোম্পানিটা আমাকে এত সুযোগ সুবিধা দিল। মানে আমার কি, এই যে পত্রিকা করা, আমি একটা পত্রিকা করতাম, পরবাস একটা পত্রিকা, দীর্ঘ 9 বছর করেছি। আমার আগে প্রবীর বিকাশ সরকার,
আপনারা সবাই চিনবেন। হ্যাঁ, জাপানের অবশ্যই। মানে যদি বলা যায় যে জাপান বিশেষজ্ঞ ওনার উপর কেউ নাই। উনি এত ভালো লেখেন, এত ভালো এবং নিবেদিত মানুষ। অবশ্যই আমরা ওনাকে পছন্দ করি। হ্যাঁ, উনি মানচিত্র করতেন 10-12 বছর। পরে আমি যেই জয়েন করলাম ওনাদের সাথে, তো একসাথে মানচিত্র করতে করতে একসময় মানচিত্র বন্ধ হয়ে গেল। মানে নিজের পয়সায় পত্রিকা তো আর চালানো যায় না। আর তখন জাপানে হয়তো 10-12 হাজার লোক থাকে, পত্রিকা কেউ কিনে পড়ে না। জি। পরে ওটা যখন বন্ধ হয়ে গেল তখন ওনারাই বললো যে পত্রিকা তো বন্ধ রাখা যাবে না, কিছু একটা করো। তখন আমি পরবাস বের করলাম এবং পরবাসটা প্রায় 9 বছর চললো। চলার পরে তো কয়েক বছর আগে 10 বছর মানে কন্টিনিউ করলো, তারপর বন্ধ হয়ে গেল। এখন অনলাইন ভার্সন হয়তো আছে, আর এখন তো মানুষ পড়ে না, মানুষ তো এটার উপর এখন চলে গেছে। এই হচ্ছে আমাদের ইতিহাস। আপনার জাপানের কথা বলতে গিয়ে, টোকিওর কথা বলতে গিয়ে আমি সেই ছোটবেলা থেকে রেডিও জাপানের শ্রোতা ছিলাম। তারপরে রেডিও জাপানের মনিটর ছিলাম। তারপর সবার সাথে, অনেকের সাথে এত ঘনিষ্ঠতা পরিচয়। তো আপনি রেডিও জাপান বাংলা বিভাগে প্রথম গেলেন বা তাকে তখন দেখেছিলেন তখন তারা? আসলে আমি তো হাসান মীরের নামের সাথে খুব পরিচিত। হ্যাঁ, হাসান মীর ভাই। হাসান মীর ভাই মানে আমরা 35 বছরে জাপানকে যা দেখিনি, উনি 3 বছরে জাপানে আমার চেয়ে বেশি দেখেছেন এবং জানেন বেশি। অসম্ভব মেধাবী মানুষ এবং লেখালেখির মধ্যে আমরা এখনো কোনো কিছু বললে, আমি জাপানি কিছু বিষয় লিখলে আমি হাসান মীর ভাইকে বলি যে ভাই এটা ঠিক লিখছি কিনা। মানে এত ওনার দীর্ঘজীবী হন, শরীরটা ওনার খারাপ। তো উনি ছিলেন না, উনি তো আমার সময় ফারুক ভাই মনে আছে আপনাদের রেডিওতে নিউজ পড়তো, ফারুক হোসেন। জি। ফারুক ভাইয়ের কাছে আমি জাপানের গল্প শুনছিলাম, কারণ আমি ঢাকায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন কাজ করতাম, ওর পাশে ওনাদের অ্যাড ফার্ম ছিল, অ্যাডকম সম্ভবত, না অ্যাডকম না কি জানো, অ্যাডলিং। উনি আর ওই যে চিফ নিউজ এডিটর ছিলেন, উনিও খুব ভালো খবর পড়েন, ওনার ফার্ম আর কি। ওখানে ওনার কাছে আমি জাপানের গল্প করতাম এবং কাকতলীয় ভাবে সেই জাপানেই আমি এখন আর কি। ফারুক ভাই সেই তখন রেডিও জাপানে যারা বাংলা বিভাগে যারা ছিলেন, আনোয়ারুল করিম, আনোয়ারুল করিম এখনো আছে, চট্টোপাধ্যায়, আনোয়ারুল করিম এখনো আছে, রিটায়ার করেছেন, অফিশিয়ালি রিটায়ার করছেন, বাট উনি কাজ করেন। উনি যখন এত বছর, মঞ্জুরুল ভাই আছে, হ্যাঁ, মঞ্জুর ভাই আছে, তো উনি যখন মানে এটা শেষ একটা অনুষ্ঠান করলেন, সেই অনুষ্ঠানে আমার নাম উল্লেখ করলেন। আর তখন ওনারা যখন ওই যে সঙ্গীতের তালে তালে ছিল, আর আমার জয়শ্রী আর করিম ভাই ওরা কিরণ তুমি করে বলতেন, আমি তখন ছোট ছিলাম, সেই স্মৃতি আর কি। ঢাকাতে অনেক কথা, ওই যে যারা ইয়ামাদ হাসান, তারপরে ওদের সাথে দেখা হয়েছে, কত স্মৃতি আর কি। রেডিও জাপান 6628 কল করেন। আমরা ওই মানে লাইভ করছি, আবার টেলিফোন আসছে সাথে, যদি ইন্টারাপ্ট হয়েছে কিছু মনে করবেন না, এইটা পার্ট অফ লাইফ, তাই না? নিয়ার ভাই, আমি আর ভাইজান আমরা একটু লাইভে আছি, তো আপনি কি এদিকে আসবেন নাকি? আমি বাসাতেই বসে আর কি। হ্যাঁ, ওনাকে বসে আমি একটু ফেসবুক লাইভ, কিরণ টিভিতে, আপনার টিভিতে লাইভ করছি আর কি। আসেন, জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ইনসান ভাই, আসলে এইটাই হচ্ছে মানে এখন কিছু করার নাই, আপনি লাইভ করছেন, এর মধ্যে ফোন আসতে পারে, কল করতে পারে, কাজে এটা পার্ট অফ লাইফ। তো আপনি জাপান, এই যে আমাদের বিচিত্রার কথা যদি বলেন, এই যে শাহাদাত চৌধুরী, তারপরে এই যে আমাদের পরের জেনারেশন গোলাম মুর্তজা, সবকিছু মিলিয়ে জসিমুল, এই সবকিছু মিলিয়ে অরুণ চৌধুরী, সবাই তো ছিল। এখন সেই বিচিত্রাও স্মৃতি হয়ে গেল। তারপরে 2000 চলে গেল। শাহাদাত ভাই চৌধুরীর কথা খুব মনে পড়ে। হ্যাঁ, ওনার কথা একটু বলেন কিভাবে। মানে যখন সাপ্তাহিক 2000 শুরু হলো, মর্তুজা ফোন করে বললো, ইনসান ভাই একটু লেখেন, লেখালেখি করেন, আমার সঙ্গে থাকেন। তো আমি আবার এর আগে হয়েছে কি, ওই জাপানে আসার পরে তখন তো কিছুই ছিল না, ফেসবুক কিছুই ছিল না। শফিক রহমান ভাই মানে একজন এত আধুনিক মানুষ, সম্পাদক, চেহারা শুরুতেও যেমন, বেশবাসও আধুনিক, এত স্মার্ট, কিন্তু লেখালেখির ক্ষেত্রেও দেখেন আমার মতো একজন খুব একেবারে হাতুড়ে লেখক, উনি সুযোগ দিলেন আমাকে একটা কলাম লিখতে। তখন জায়গায় দিন হচ্ছে প্রচন্ড জনপ্রিয়। ভ্যালেন্টাইন কি জিনিস বাংলাদেশে, উনি আমার জন্য একটা কলাম সিলেক্ট করলেন, উনি নামটাও দিলেন মেড ইন জাপান, এবং রেগুলার আমার মতো একজন নব্য লেখককে দিয়ে উনি প্রায় 3 বছর প্রতিটা সংখ্যায় একটা করে লেখা।
ওরে বাবা। তখন চাপের মধ্যে পড়তাম আর কি, যে সাবজেক্ট না, তারপর আমি তো লেখক না। তো তারপরে লিখতে লিখতে আমার এমন হতো যে আমার ওই তখন তো মানুষ চিঠি লিখতো, জি, ওই পাঠকরা চিঠি পাঠাতেন আর কি। হুম, আর জাপান নিয়ে কিন্তু বাংলাদেশের লোকের অনেক বিস্ময়ে, মানে অনেক কিছু জানতে চায় আর কি। তো আবার প্রত্যেকটা কলামের পরে আমার যখন ওই চিঠি আসতো, তখন জাপানের পোস্ট অফিস থেকে আমাকে বলা হলো যে তুমি এক কাজ করো, তুমি একটা পোস্ট বক্স নাও, হুম। কারণ তোমার এত চিঠি আসতেছে। অনেকে চিঠির ভিতরে টাকাও পাঠাতেন, ওরে এটাও বাবা। মনে আছে আমার আর কি। মানুষের ভালোবাসা কিরকম আর কি, জাপান সম্বন্ধে জানতে চায় বা জাপানের অমুক অমুক। তো ওরা আমাকে একটা পোস্ট বক্স দিল এবং একটা চাবি দিয়ে দিল যে তোমার কোনো পোস্টম্যান তোমার বাসায় যাবে না, তুমি 1 সপ্তাহ পরে তোমার চাবি বক্স খুলে তোমার ছবি নিন। এবং আমি দেখতাম এতগুলো করে চিঠি আসতো আর কি। মানে তখন তো ফেসবুক ছিল না, অন্য কিছু ছিল না। না। ওই ভালোবাসার কথা মনে হয়। এটা প্রায় 3 বছর বোধহয় আমি ওই ইয়েটা কন্টিনিউ করছি। পরে জাগৃতি আবার ওইটা পাবলিশ করছে দীপন। হ্যাঁ, দীপন, জি, দীপন। দীপন একদিন বললেন ভাই আপনার ওই লেখা আমার কাছেই আছে, আমি সব জোগাড় করছি, আপনার বের করবো। তো ছোট্ট একটা চটি বের করছে, আমার কাছে কোনো কপি নেই, এটা লাস্ট কপি আর কি। জানি না এখনো যে আজকে দেখাতে পারলাম। জি, জি, না, আমার সৌভাগ্য। আপনি তো আরো অনেকগুলো বই আপনি। বই আমার অনেক আছে, কিন্তু আমি আমার থেকে বলবো যে আমি করণের মধ্যে ভালো কাজ যেটা করেছি আমি মনে করি আমার কাছে ভালো এটা লাগে। হচ্ছে কাজী ইনসানুল ভাইয়ের দূর পরবাস জাপান। এই যে সেই পত্রিকাটার নাম ছিল পরবাস, বহু বছর ধরে প্রকাশিত হয়েছে। আর এটা হচ্ছে করোনা কাল, ঐতিহাসিক সময়টা। সেই করোনা কালের সময় যারা প্রবাসী বাংলাদেশি যারা ছিলেন তাদের সাথে কত গল্প হয়েছে, কত কথা তারা হয়েছে। ওই সময় তাদের সিচুয়েশনটা ব্যাখ্যা করছে আর কি। আহারে। এবং জাপানে হয়তো অনেকেই মানে ভাগ্যক্রমে তারা বেশি করোনা কালে তারা মারা যাননি, মারা যাননি, কিন্তু 3 বছর তো আমরা 2 বছর তো আমরা একদম টাইট অবস্থা, আপনাদের মতো আমরাও ছিলাম। অবশ্যই। আপনাদের এখানে প্রচুর মারা গেছে। হ্যাঁ, নিউ ইয়র্ক ছিল সবচেয়ে হাইয়েস্ট। তো জাপান হচ্ছে তো খুব মানে এগুলো ব্যাপারে খুব কশাস ছিল আর কি। ওরা মোটামুটি সারা পৃথিবীতে করোনা। আমাদেরকে একদম ঘরে রেখে বেতন দেওয়ার চেষ্টা করেছিল, এটা একটা ব্যাপার, যাতে আমরা না খেয়ে না মরি। তারপরে আরেকটা জিনিস আমি বলবো আর কি, মানে জাপান বলেই সম্ভব, ওই সময় যখন যারা ট্রাভেল করতো এদেরকে কিন্তু ওই যে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হতো কোনো হোটেলে, বা সারা পৃথিবীতে কিন্তু এই খরচটা ব্যক্তিগতভাবে ছিল। একমাত্র জাপান হচ্ছে ওটা হচ্ছে জাপান গভর্নমেন্ট ব্যবহার করছে, মানে কাউকে ব্যক্তিগত খরচে কোনো হোটেলে থাকতে হয়নি, ওটা জাপান গভর্নমেন্টই এটা ব্যবহার, যারা একটা কোয়ারেন্টাইনে ছিল। করোনা কালের পরে তো ওই যে সিনজো সিনজো আবে, উনি তারপরে তো উনি এই যে হ্যাঁ, আবে আমাদের বাংলাদেশের সাথে তো একটা ওনার অবিশ্বাস্য কথা একটু নাম। বলে, ওনাকে নিয়ে যে আপনি অসাধারণ একটা বই হ্যাঁ, আপনি আমি একটা বই করেছেন। করেছি, বইটা জি। বোধহয় আপনাদের আচ্ছা, এখানে আছে আমাদের, হ্যাঁ, জি। আবে কেন খুব জনপ্রিয় আমাদের এখানে আর কি, মানে এত বাংলাদেশে উনি প্রচুর বাঙালিদের কাছে উনি খুব জনপ্রিয়। এত হাম্বল, এত অসাধারণ এবং ভদ্র। আমি ওই কভার করতে যে নিউজ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কয়বার জাপান সফরে আসছে আমি অফিসিয়ালি এটা কভার করছি, ওই সময় তাকে আমরা দেখতাম আর কি, বা পরিচয় হতো। এছাড়া উনি ওই যে প্রতি বছর রমজানের দিন একদিন ইফতারের দাওয়াত দিত মানে প্রবাসী সাংবাদিক এবং যারা অ্যাম্বাসেডার আছে মুসলিম কান্ট্রি, ওই সময় তার সাথে আমার দেখা হতো। ওই সময় দেখতাম আমরা যদি ওনার সাথে ছবি তুলতে যেতাম, হয়তো সিকিউরিটির কারণে দিতে চাচ্ছ না জাপান, কিন্তু জাপান গভর্নমেন্ট, কিন্তু উনি বলতো আচ্ছা ঠিক আছে দাও দাও দাও। এবং আমার মনে আছে আমি ওনার সঙ্গে একটা ছবি যখন তুললাম, একটা সিকিউরিটির লোককে আমি ক্যামেরা দিয়েছিলাম আর কি, যে একটু ছবিটা তুলে দেন। তো ওর সিকিউরিটি লাইফে বোধহয় ওইরকম ঘটনার সামনে পড়ে নেই যে আমাকে ছবি তুলতে হবে। আবেসান কিন্তু বললো যে হ্যাঁ তুলো তুলো, সে তুলে দিল, ওইটাই আমার তার ছবি আছে আমার সঙ্গে। আপনি কত ভাগ্যবান। তো উনি যখন চলে গেলেন, ওনাকে যখন মেরে ফেলা হলো আর কি, আমরা খুব মানে হয়ে গেলাম আর কি। মানে জাপানিরা কতটা হয়েছে আমি জানি না, জাপানিদেরটা তো বোঝা যায় না, আমাদেরটা বোঝা যায়। আমরা প্রচুর লোক খুব দুঃখ, আমরা অফিসে স্বাভাবিক হতে পারছিলাম না, কিন্তু জাপানিদের মধ্যে এটা কোনো ব্যাপার না। আর জাপানিরা কিন্তু নর্মালি পলিটিশিয়ানদেরকে মানে ওইভাবে দেখে না, আমরা যেভাবে দেখি ওরা এভাবে দেখে না। ওরা বলে যেটা হয়ে গেছে কোনো ব্যাপার না। কিন্তু তখন আমার হঠাৎ মনে হলো যে একসময় দেখি ওনাকে কিছু করা যায় কিনা। তো ওনার উপরে আমি একটা বই করেছি, ওখানে জাপান প্রবাসীরাই লিখলেন আর কি তাদের অনুভূতির কথা। আমার কাছে বইটা ভালো মনে হয়েছে আর কি। এটা তো আপনি আমাদের অনেকেরই সৌভাগ্য যে এই বইটা আমি পেয়েছি। আপনি নিউ ইয়র্কে সিদ্দিকী ভাইকে দিয়েছেন, রাকিব হাসান, এবং ওই বইটা আমি ওনার ওয়াইফকেও পৌঁছে দিয়েছি।
মিসেস আবেকে পৌঁছে দিয়েছি। বাইলিঙ্গুয়াল, ইংলিশ, জাপানিজ এবং বাংলা। তো এটা একটা আমার কাছে মনে হয়েছে যে ওনাকে, এবং ওনার কারণেই কিন্তু বাংলাদেশের এই যে আজকে আমরা মেট্রো রেল দেখছি, যে আপনারা তো জানেনই আমাদের 7 জাপানি হত্যা, গুলশান ট্র্যাজেডি, এটার পরে জাপানে কিন্তু ওনার বিরুদ্ধে বেশ এসেছিল যে তোমরা এরকম একটা যে দেশে সিকিউরিটি নাই সেখানে জাপানিদেরকে কেন তুমি পাঠালা, ওনার একটা নেগেটিভ এসেছিল আর কি। খুব স্বাভাবিক। কিন্তু ওই সময় উনি ইচ্ছা করলে বন্ধ করে দিতেন। বাংলাদেশের সঙ্গে একদম 1 বছর কোনো জাপানি কিন্তু বাংলাদেশে ভিজিট করেনি। আমরা ওই পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ একই জোনে, ভয়ঙ্কর জোনে আমাদের অবস্থান ছিল, এখানে আমরা যেতে পারতাম না, মানে জাপানিরা ভিজিট করতে পারবে না। সেই সময় কিন্তু উনি এই কাজগুলো বন্ধ করেনি, জাইকার যে কাজগুলো, মেট্রো রেল। বহু বছর ধরেই সবচেয়ে এবং এই যে জাইকার কোনো কাজ বন্ধ করেনি, যার কারণে মেট্রো রেল কিন্তু চালু হয়েছে। আজকের এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, বাংলাদেশে এত আধুনিক প্রযুক্তি, এত সুন্দর জিনিস, থ্যাঙ্কস টু জাপান। এটা ওনার কারণে, কিন্তু অন্য গভর্নমেন্ট হলে কিন্তু এটা বন্ধ করে দিত, কিন্তু উনি বলছেন এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপরে জাপানিরা তো এই যে সান কথাটা কত সম্মানজনক, মানে সাহেব, কিন্তু ওর মধ্যে একটা, মানে যে কোনো সান বলা একটা সম্মানের, কিন্তু ওর মধ্যে একটা শ্রদ্ধা বোধ ঢোকানো হয়। আমি জাপানিদের সাথে যখন কথা বলি নিউ ইয়র্কেও, মানে এই যে ওদের যে অসাধারণ অ্যাটিটিউড, এত চমৎকার ভদ্রতা বোধ, অবাক লাগে। আপনি সেই দেশেই থাকেন, কাজে আপনি এমনি ভদ্রলোক, আরো বেশি হয়েছেন আর কি। এশিয়ার একটা দেশ এত ভালোভাবে, এত এইটা আমার মনে হয়, এটা আমার এশিয়ান হিসাবে আমাদের গর্ব করার বিষয়। এবং আমি সবাইকে সাজেস্ট করব, কার যদি সুযোগ থাকে আমেরিকা, ইউরোপে একটু ঘুরবেনই আপনারা, পারলে একবার জাপান একটু ঘুরে যায় নাকি, 1 সপ্তাহ হলেও একদম ঘুরে। গতবার যখন ওয়ার্ল্ড কাপ ফুটবলে যখন জাপানের এত অ্যাডভান্স হয়েছে, এটা অবাক কাণ্ড। মানে অনেকেই খুব বিস্মিত হয়েছে, জাপান এত অ্যাডভান্স করেছে, এত ভালো করে। করোনার মধ্যে কিন্তু প্রোগ্রামটা করা হয়েছে আর কি, মানে 1 বছর পিছাই দিয়ে ওয়ার্ল্ড কাপটা কিন্তু তারা শেষ করছে আর কি, মানে অলিম্পিকের ইয়েটা। তা আপনি জাপান প্রবাসী, তো আপনার তো আর কত বছর থাকবেন? আর কত, আপনি তো সেখানকার একজন। আমি তো জাপানেরও যেমন হাফ অধিবাসী, এখানকারও অনেকটা ফুল অধিবাসী। আপনি এখন 3 দেশের অধিবাসী, বাংলাদেশ তো আমার হৃদয়ের মধ্যে ধারণ করি, বাংলাদেশ ওইটা হলো প্রথম। এখন আমার স্ত্রী থাকে, আমার ছেলেরা থাকে এখানে, আমার নিউ ইয়র্কে, স্ত্রী নিউ ইয়র্কে থাকে, তো যার কারণে এখন আমাকে এখানেও আসতে হবে, হয়তো আসে আর কি। স্ত্রী চায় সবসময় যেন আমি এখানে থাকি। আমি চাই তুমি হয় জাপানে চলো, না হলে বাংলাদেশে যাও, কুড়িগ্রামে যে আমরা ঘুমাবো, থাকবো, কুড়িগ্রামে থাকবো। এটা হচ্ছে সব, কিন্তু সব ইচ্ছা তো আর পূরণ হয় না। তারপরও আমি দেখি যেটা হবে। এবার কিছুদিন আর থাকবো, আর কয়েকদিন আছি, তারপরে। আপনাকে অনেকেই পছন্দ করে, নিউ ইয়র্কে আপনার আসলে নিউ ইয়র্কে বন্ধু বান্ধব আছে, আড্ডা হয়। জীবন তো একটাই, কাজেই কখন সময় কাটে এটা তো। নিউ ইয়র্কের শহরেই ধরেন, আমার শহরের, আমি একটু শহরকে খুব ভালোবাসি, কুড়িগ্রাম আর কি। তো কুড়িগ্রামে অন্তত 20, 25, 30 জন ছেলে কিন্তু এখানে পরিবার এখানে থাকে, একদম নিউ ইয়র্কে, এই যে আশপাশে আর কি। এখনো কারোর সাথে আমার দেখা হয়নি, হয়তো দেখা হবে। এখানে রংপুরের যারা রংপুর তো একই জিনিস, আমরা গেটার রং। এই যে আমাদের আসিফ বাড়ি, টুটুল থেকে শুরু করে বহু মানুষজন, আমাদের মোহর ভাই আছে, মোহর খান, ও তো আমার এখানে এসে কত গান বাজনা করে, বাঁশি বাজায়। মোহর ভাইকে সাথে এখন আমি ফোন করিনি, আমি ফোন করবো ওনাকে, ফোন করবো। মানে মোহর ভাই খুবই মাই ডিয়ার মানুষ, উনি এত ভালো মানুষ, আর বাংলাদেশকে উনি যে ভালোবাসে কি রকম, ওনার কাজ দেখলেই বোঝা যায় আর কি। ওর সাথে দেখা হলেই সব সেলফি, এদিক থেকে ওদিক থেকে, মানে খুব পছন্দ করে, খুব ভালো লাগে। এখন আমি ফোন করিনি, হয়তো আজকে রাত্রে একবার ফোন করবো আর কি। আসলে আজকে ইনসান ভাই আপনার সাথে কোনো কোনো প্রোগ্রাম করে, কাগজপত্র কিছু লিখে, প্রশ্ন করে উত্তর কিছু করি নাই, আপনার সাথে একটু গল্প করলাম আর কি আসলে। এবং আমার খুব ভালো লাগছে যে আমি আজকে এই সাপ্তাহিক 2000 প্রসঙ্গ আসলো, ইয়া ভাইয়ের কথা স্মরণ করতে পারলাম আর কি। সাদাত ভাইয়ের একটা স্মৃতির কথা আমাকে বলতেই হবে আর কি। আমি ঢাকায় যখনই যেতাম, তো আমি তো মর্তুজার ওখানে যেতাম, মর্তুজা তখন সম্পাদক, সাপ্তাহিক 2000-এর বোধহয়, ও না ভারপ্রাপ্ত সম্পাদক, সাদাত ভাই অসুস্থ আর কি। তো আমি গেছি, আমার বাসা আবার ইস্টার্ন টাওয়ারে, তো এটার উল্টা দিকেই হচ্ছে ওনাদের অফিস। তো আমি গেছি দুপুরে, তো মর্তুজা আমাকে দেখে বলে যে আচ্ছা দাঁড়ান, আমি সাদত ভাইকে একটু বলি। সাদত ভাই তখন ঘর থেকে বের হতে পারে না,
তো সাধু আর কি বললো যে সাধু ভাই ইনসান ভাই আসছে আপনার সঙ্গে দেখা করতে, উনি তো কালকে চলে যাবে জাপান, তো আমি যদি সময় পাই বিকেল আপনার বাসায় নিয়ে আসব। তো জানি না কিছুক্ষণ পরে হঠাৎ উনি ফোন করে বললো যে ওকে থাকতে বলো, আমি আসতেছি। এটি ওনার সাথে আমার দেখা। উনি আসলেন এবং উনি খুবই কাহিল অবস্থা আর কি। ওই নিচেই বসলেন, উপরে আর উঠলেন না, উঠতে পারলেন না। ওখানে আমরা বসলাম, একসঙ্গে খেলাম টেলাম। উনি তো খেতেও পারেন না তখন, বোধহয় খাওয়া ইয়ে আর কি, তবে কি জন্য বাসা থেকে খাবারও নিয়ে আসছিলেন, সেটাও আমরা খেলাম। ওইটাই ওনার সাথে আমার শেষ দেখা। আসলে একটা মানুষ কত প্রাণবন্ত হতে পারে। ওনার বাসা যখন হাটখোলা রোডে যখন বাসা, তখন 31st পার্টি হতো, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সব মানুষজন সেখানে। প্রধানমন্ত্রী হওয়ার আগে হাসিনা খালেদাও সেখানে গেছেন। তো মানে শাহাদাত চৌধুরী একজনই ছিলেন বাংলাদেশে এবং ওইরকম আধুনিক একজন আর্ট কলেজ থেকে পাশ করা মানুষ, একজন গেরিলা যোদ্ধা, এত কিছু। তো মানে কিভাবে চোখের পলকে ফ্যাশন শো বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন, ফ্যাশন শো, তারপরে ওই যে সিনেমা, এই যে যারা নতুন সন্ধানে, সবকিছুই এগুলোর সূচনা উনি করছিলেন। সবকিছু উনি একটা ইতিহাস আর কি, ওনার কথা খুব মনে পড়ে আর কি। যারা মনে মানে বিচিত্রা 2000 দিয়ে যারা মনে রাখবেন, অবশ্যই সেটা কখনো ভুলবেন না। অনেকের বাড়িতে আছে এখনো, অনেক গন্ডায়, মানে এতগুলো কপি আছে বিচিত্রার, এটা ফেলে না। সৈয়দ হকের ব্যাপারটা ওই রকম, মানে আমার শহরের মানুষ উনি। সৈয়দ হক এত বড় একজন লেখক, এত বড় মুখ, খুব মনে পড়ে। আপনি বলেন জাপানে, যে ওনার সাথে একটু বলেন যে উনি জাপানে উনি দুবার আসছিলেন। তো শেষের বার আমরা ওই প্রথম আলোর বোধহয় একটা ইউনিট থেকে ওনাকে নিয়ে একটা কবিতা আসর, আমরা ওই সাকুরার নিচে একটা বনে পার্কে আমরা কবিতার আবৃত্তি একটা অনুষ্ঠান করছিলাম, ওখানে আমিও ছিলাম। তো তখনও উনি জানেন না ওনার ভেতরে এই রোগটা আর কি। উনি দেখলেন একটু টায়ার্ড হয়ে গেল, হয়তো জিন্স পরা, মুখ পরা, হঠাৎ দেখি আমার ঘাড়ে হেলান দিল আর কি। তো আমার কাছে এত ভালো লাগলো, মানে আমার কাছে, আমি পরে প্রথম আলোতে লিখছিলাম যে যেন পিতার সান্নিধ্যে, আমার কাছে ভালো লাগলো, যে মনে হয় আমার বাবা আমার মাথার কাছে এখানে আসতে বললো যে কত স্মার্ট হতে পারে মানুষ, এত স্টাইলিশ হতে পারে। শরীরটা ভালো না, আমাকে একটু হোটেল, আমি এখনো মনে আছে ওই সময়টা ওনাকে ওই হোটেলে নিয়ে আসে রাখার দায়িত্বটা আমার। পরের বার আবার ভাবি সহ নিয়ে আসছিলেন, এরপরে যেই তো উনি আর আসলেন না। নিউ ইয়র্কে যখন আর প্রায় বছর 10 আগে একটা এবিসি সম্মেলন সাইদুর রব ভাইয়ের, সেই অনুষ্ঠানে হক ভাইয়ের সাথে কি স্মৃতি আমার, এমনকি রেডিও পিকিং এর যে বাংলা বিভাগের প্রধান সে আনন্দী, তার সাথে হক ভাই, বিবিসি সিরাজুর রহমান, তারপর সেই ভয়েস অফ আমেরিকা কাফি খান থেকে শুরু করে ইকবাল বাহার চৌধুরী, মানে সরকার কবিরুদ্দিন, সবাই মিলে কি অসাধারণ সময় কাটিয়েছি। তো সৈয়দ হক যখন ছবি আঁকছিলেন, যে ছবি আঁকতে গিয়ে যে মানে ওনার যে দৃশ্যটা নিয়ার বাই ছবি তুলেছিলেন, যে ছবি আঁকার মধ্যে যে একটা অসাধারণ ওনার নৈপুণ্য, এটা মানে সব এখনো মানে চোখে ভাসে আর কি হক ভাইকে। আমরা হয়তো মানে লাইভ শেষ করবো, আমার লিঙ্কনের কথা খুব মনে পড়ছে। আপনার এখানে আমাদের এই লিঙ্কন, এইখানে আব্রাহিম লিঙ্কন, আপনার কারণেই লিঙ্কনের সাথে পরিচয় আছে। আব্রাহিম লিঙ্কন ও আমার ছোট ভাই মানে একদম বিশেষ স্নেহের। তো ও যখন আমেরিকা আসলো, আমি একদিন জাস্ট কিরণ ভাইকে ফোন দিলাম যে আমারটা ছোট ভাই যাবে, তখনও কি ও স্বাধীনতা পদক বা একুশে পদক কিছুই পায়নি। তো আমি একটু ইন্ট্রোডিউস করার জন্যই বললাম যে আপনার সাথে দেখা করবে, আপনি একটু দেখেন ওকে। এবং আমি বোধহয় ওনাকে বলছিলাম যে একটা সময় বোধহয় ও পদক টদক পেতে পারে, এটুকু রিজার্ভ করে। তো আসলো, আসার পরে আপনি যথেষ্ট তাকে সম্মান করেছেন, আপনারা এখানে অনুষ্ঠান করেছেন তাকে নিয়ে। তো ওর কথা খুব মনে পড়লো, যে ও খুব খুশি হবে আজকের এই লাইভটা ও দেখবে। আমি তাকে খুব পছন্দ করি, আবারও আসার কথা নিউ ইয়র্কে আসলে। এখানে এর মধ্যে তো আসছিল একবার বোধহয়। ও একটা অসম্ভব ভালো কাজ করেছে কুড়িগ্রামে, সে নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গ জাদুঘর। অবাক লাগে যে বাংলাদেশে এত আধুনিক হতে পারে, এবং আধুনিক, এবং ওনার নিজের বাড়িটাকে সে এখানে দিয়েছিল। এখন অবশ্য গভর্নমেন্ট ওটাকে নিয়ে নতুন করে বিল্ডিং করতেছে, কাজ এখনো শেষ হয়নি। নিশ্চয়ই এটা বাংলাদেশ অবশ্যই হবে, এটা সরকারের জাতীয় ব্যাপার, এটা দলগত তো কোনো ব্যাপার না, এটা জাতীয় ব্যাপার। বাংলাদেশ ব্যাপারটা কিছু ব্যাপার আছে এখানে কোনো রকম সেকেন্ড চয়েস নাই, যেমন বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ হয়েছে। অবশ্যই এটাকে স্বীকার করতেই হবে, বঙ্গবন্ধুই। 7ই মার্চের কখনোই আমরা এটা ভুলতে পারবো না। কিছু ব্যাপার আছে কখনোই
ইতিহাস 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 থাকবে। আমি কোনো বর্তমান বাংলাদেশকে নিয়ে আমি কোনো আপনার সাথে গল্প করব না, দরকার বাংলাদেশ যেন ভালো থাকে। আমরা তো দূর থেকে মন খারাপ করে বাংলাদেশের জন্য, হ্যাঁ, একটু মানে দূর থেকে মনে হয় যে বাংলাদেশটা ভালো থাকুক সব সময়, বাংলাদেশের মানুষরা ভালো থাকুক। আপনি জাপান থাকেন, আমি এখানে থাকি, আমরা কিন্তু মনটা কিন্তু বাংলাদেশে পড়ে থাকে। যখন ও আমার দেশের মাটি গানটা আমি অনেক বন্ধুরা আমাকে পছন্দ করে, আমি যখন করি তখন একদম হৃদয় থেকে সেই গানটা করি। তো সবকিছু মিলিয়ে যাক, আপনার সাথে এই গল্প এটা মানে কোন রকম গোছানো কিছু না, বাট আমিও কোনো গোছানো কথা বলিনি, আমরা কথাবার্তা বললাম, ভালো লাগলো। আবার নিশ্চয়ই গল্প করব, অনেক কিছু বাকি থাকলো। ইনসান ভাই অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা যারা শুনেছেন বা দেখছেন, পরে দেখবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজ এই এখনকার মতো আপাতত শেষ করছি আর কি, একটু বন্ধ করে। ধন্যবাদ। সায়োনারা, সায়োনারা জাপানি ভাষায়।